প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বাংলাদেশের উপর একের পর এক নিষেধাজ্ঞায় ভারত। সর্বশেষ বাংলাদেশি পণ্য ভারতের স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করল ভারত। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আপনারা জানেন যে গত 10 মাস যাবৎ ভারত বাংলাদেশ সম্পর্কটা ভয়ঙ্কর তলানিতে। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে 54 বছরে যে সম্পর্ক হয়নি, আজকে সেই সম্পর্ক পার করছে বাংলাদেশ ভারতের সাথে। কদিন আগে ট্রেড বিষয়ে, বিশেষ করে বাণিজ্য বিষয়ে ভারত একটি খুব বড় ধরনের পদক্ষেপ নিয়েছে যে বাংলাদেশি পণ্য ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে রপ্তানির ক্ষেত্রে আমরা একটা ট্রান্সশিপমেন্ট সুবিধা পেতাম ভারতে। গত এপ্রিলে সেই সুবিধাটি বন্ধ করে দিয়েছে। এই সুবিধাটি বন্ধ করে দেওয়ার কারণে বাংলাদেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। বাণিজ্য উপদেষ্টা যদিও বা এক বক্তব্যে বলেছেন যে মাত্র 2000 কোটি টাকার খরচ বাড়বে মাসিক বা বাৎসরিক। তিনি পরিষ্কার করে বলেননি যে মাসে 2000 কোটি টাকা খরচ বাড়বে বা বাৎসরিক 2000 কোটি টাকা খরচ বাড়বে, এটি বলেননি। 2000 কোটি টাকা খরচ বাড়বে, কিন্তু যেটি হোক, মাসিক হোক আর বাৎসরিক হোক, খরচটা 2000 কোটি নয়, এটি 10-20 হাজার কোটিও যদি হয় অবাক হবার কিছু থাকবে না। আমি ছোট্ট একটি উদাহরণ দেই যে বাংলাদেশের বিমানবন্দর দিয়ে যদি আপনি ইউরোপে একটি পণ্য রপ্তানি করেন কার্গো ফ্লাইটে, বাংলাদেশের বিমানে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করতে প্রতি কেজিতে $6.5 খরচ হয়। আর কলকাতা এয়ারপোর্ট দিয়ে যদি একটা কার্গো ফ্লাইটে আপনি পণ্য রপ্তানি করেন, সেই পণ্য রপ্তানিতে খরচ হয় $4। তাহলে বুঝুন যে কতটা ক্ষতির সম্মুখীন হলো বাংলাদেশ। এরই মধ্যে গতকাল শনিবার আরেকটি খবর পাওয়া গেল যে ভারত বাংলাদেশের স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশি কিছু পণ্য ভারতে রপ্তানি করা যাবে না। আমরা সারা পৃথিবীতে এমনিতেই রপ্তানি ধাক্কায় আছি। ভারতে আমরা বাৎসরিক প্রায় $2 বিলিয়ন মতো পণ্য রপ্তানি করি। গত অর্থ বছরে $2 বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে। এখন যদি ভারত বাংলাদেশকে নিষেধাজ্ঞা আরোপ করে যে স্থলবন্দর ব্যবহার করে পণ্য রপ্তানি করা যাবে না, তাহলে বাংলাদেশ থেকে $2 বিলিয়ন হারিয়ে যাবে। হয়তো টেনে টুনে $500 বিলিয়ন রপ্তানি হয় কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। এবং ভারতের বাজারকে লক্ষ্য করে বাংলাদেশে কিছু শিল্প প্রতিষ্ঠানও গড়ে উঠেছে, সেগুলো ক্ষতিগ্রস্ত হবে। বলা হচ্ছে যে শুধুমাত্র ভারতের জওহরলাল নেহেরু বন্দর, বা যেটি নবসেবা বন্দর নামে পরিচিত সমুদ্র বন্দর, মুম্বাইতে অবস্থিত, এবং কলকাতা সমুদ্র ব্যবহার করে দেশটির আমদানিকারকরা বাংলাদেশ থেকে পণ্য আমদানি করতে পারবে। পাশাপাশি খবরে আরো বলা হয়েছে যে পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামে ল্যান্ড কাস্টমস স্টেশন, ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, সুতার উপজাত আসবাবপত্র রপ্তানি করা যাবে না। পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি শুল্ক স্টেশন বা LCS এর জন্য এটি প্রযোজ্য হবে। বাংলাদেশের জন্য এটি খুব বড় ধরনের একটা ধাক্কা নিঃসন্দেহে, কারণ বাংলাদেশের জন্য ভারতের 7 সিস্টার্সে 7 রাজ্যে বাংলাদেশি পণ্যের বিস্তারের একটা বিরাট সুযোগ ছিল। এবং বাংলাদেশি পণ্য যে ভারতে রপ্তানি হয়, এর মোটামুটি একটা উল্লেখযোগ্য অংশ রপ্তানি হয় এই ভারতের 7 সিস্টার্সে। এই 7 সিস্টার্সকে কেন্দ্র করে বাংলাদেশে দু একটা শিল্প প্রতিষ্ঠানও গড়ে তুলেছে। আমি যদি বলি যে বাংলাদেশের শীর্ষ ভোগ্য পণ্য রপ্তানিকারক, প্লাস্টিক পণ্য রপ্তানিকারক প্রাণ RFL গ্রুপের কথাই যদি বলি, প্রাণ RFL গ্রুপের
এই মেঘালয়, আসাম, ত্রিপুরা এইসব অঞ্চলে একটা বিশাল বাজার তৈরি হয়ে গেছে। এই বাজার তৈরি হবার কারণে প্রাণ আরএফএল গ্রুপ মাত্র ত্রিপুরা বা আগরতলা থেকে মাত্র 70 কিলোমিটার দূরে হবিগঞ্জ একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করেছে। এটির উদ্দেশ্য হচ্ছে যে ভারতের লাগোয়া করবার কারণ যে ভারতের এই অঞ্চলটাতে তাদের পণ্যের বিস্তার লাভ ঘটবে। এবং সেই ইন্ডাস্ট্রিয়াল পার্কে আমার যতদূর আমি জানি, যতদূর শুনেছি, প্রায় 15,000 মানুষের কর্মসংস্থান। এই যে এই অঞ্চল দিয়ে, এই বর্ডারগুলো দিয়ে, এই 7 রাজ্যের আসাম, ত্রিপুরা, মেঘালয়, এই বর্ডারগুলো দিয়ে যদি পণ্য রপ্তানি বন্ধ হয়ে যায়, হবিগঞ্জের প্রাণের সেই শিল্প প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে। দেশের অর্থনীতি ধ্বংস হবে, কর্মসংস্থান ধ্বংস হবে। এটি একটি উদাহরণ দিলাম। এভাবে নানা ক্ষেত্রে বাংলাদেশে রপ্তানি ক্ষেত্রে আমি আগেই বললাম যে এমনিতেই খড়গ নেমে এসছে, আরো ব্যাপকভাবে খড়গ নেমে আসবে। এবং ভারতে যদি আমরা 2 বিলিয়ন রপ্তানির হিস্সাটা না পাই, তাহলে আমাদের অর্থনীতি আরো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা সে পথেই হাঁটছি। হঠাৎ করে ভারত এটি কেন করলো? ভারত করলো বাংলাদেশের অতি বাগড়ম্বর, বাংলাদেশের অতি মুই কি হনির অ্যাটিটিউড। আমি ছোট, আমি বারবার এই কথাটা বলি যে বড়কে সম্মান দিয়ে চলতে হবে, কিন্তু বাংলাদেশ সেই সম্মানটি দিতে জানে না, শেখেনি। সমানে ভারতীয় পণ্য বয়কট, ভারত বিরোধী অ্যাটিটিউড, নানা রকম ক্যাম্পেইন চলে বাংলাদেশে। দেখুন, বাংলাদেশ এত বড় সাহেবের সাহেব, ট্রান্সশিপমেন্ট বাতিল করলো ভারত। এরপরে বাংলাদেশ স্থলপথে, স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করলো। কেন বন্ধ করলো? স্থানীয় শিল্পী, স্থানীয় স্পিনিং মিল যেগুলো আছে, কটন মিল যেগুলো আছে, যে সুতা উৎপাদন করে, তাদের সুরক্ষা দিতে। এই বন্ধ না করলে স্থানীয় যে সুতা উৎপাদনকারীরা তারা মার খাচ্ছে। কিন্তু এই যে আমাদের যে সুতাটা উৎপাদন হয় দেশে, এই সুতার তুলাটাও কিন্তু ভারত থেকে আসে, সিংহভাগ। আপনি যাবেন কোথায়? কাজেই আমাদের একটা হাম্বড়িত্ব এবং হাম্বড়ি ভাবের কারণে আজকে আমরা নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছি। ভারত থেকে ইতিমধ্যে নানা রকম নিয়ন্ত্রণ আরোপ শুরু হয়ে গেছে। আমি বরাবরই বলি, বিভিন্ন ভিডিওতে বলেছি, আজকেও বলছি, ভারত ইতিমধ্যেই বাংলাদেশকে খানিকটা পাকিস্তানের দৃষ্টিতে দেখতে শুরু করেছে। কারণ আমাদের আচরণ, আমরা আচরণটা পাকিস্তানের মতো করছি। আমাদের গণমাধ্যম থেকে শুরু করে, আমাদের সরকার থেকে শুরু করে, আমাদের একটি জনগোষ্ঠী নিজেদেরকে পাক 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 করে আর কি, পাকিস্তান পাকিস্তান করে। অ্যাটিটিউডটা এমন যে এরা পাকিস্তানের একটা অঙ্গরাজ্য, আমরা ভারতের অঙ্গরাজ্যও নয়, আমরা পাকিস্তানের অঙ্গরাজ্য নয়, আমরা স্বাধীন সার্বভৌম দেশ। কিন্তু ভাই, একটা যৌক্তিক ব্যাপার আছে, একটা যৌক্তিকতা বলে ব্যাপার আছে, যে আপনার সবচেয়ে নিকট প্রতিবেশী, এবং আমি বারবার বলি যে আপনি বাংলাদেশের একটু ম্যাপটা দেখুন। আপনি ম্যাপটা যদি দেখেন, আপনি ভারতের বিরোধিতা করতে পারবেন না। এবং ম্যাপটা দেখে একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনি ভারতের বিরোধিতা করতে পারবেন না। আপনি পাকিস্তানের বিরোধিতা করবেন, পাকিস্তানের সাথে আপনার কোনোভাবে ভৌগোলিক সম্পর্ক নেই। এই ব্যর্থ পাকিস্তানের সাথে যদি আপনি সম্পর্ক না রাখেন, কিচ্ছু যায় আসবে না। কিন্তু ভারতের সাথে সম্পর্ক না রাখলে আপনার যায় আসবে, অনেক কিছু যায় আসবে, সেগুলো হাড়ে হাড়ে টের পাবেন। ভারত যদি এমন এক একটা নিয়ন্ত্রণ আরোপ করে, আপনি হাড়ে হাড়ে টের পাবেন। আপনাকে ভাতে মারতে পারে, আপনাকে পানিতে মারতে পারে। আমি একাধিক ভিডিওতে বলেছি, আবারও বলছি, আপনাকে পানিতে কিভাবে মারবে। এই যে আমাদের ফারাক্কা চুক্তির ম্যাচ শেষ হয়ে যাচ্ছে। 1996 সালে 30 বছরের একটা চুক্তি হয়েছিল, 26 এটার ম্যাচ শেষ হয়ে যাবে। আমার তো মনে হয় না ভারত এই চুক্তিটা নবায়ন করবে। এরকম পানি সংক্রান্ত নানা ব্যাপার আছে, ভাত সংক্রান্ত নানা ব্যাপার আছে, কাপড় সংক্রান্ত নানা ব্যাপার আছে। আপনারা একটু ভেতরে ঢুকে দেখবেন দয়া করে। এভাবে একটা ভ্রান্ত নীতি নিয়ে ভারত বিরোধিতা করে বাংলাদেশের জন্য টিকে থাকা, বেঁচে থাকা অনেক কঠিন হয়ে যাবে। আজকে তারই ধারাবাহিকতায় একের পর এক
ভারত নিষেধাজ্ঞা আরোপ শুরু করেছে এবং আমরা সর্বশেষ যেটি জানতে পারলাম যে স্থল বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি করা যাবে না, সমুদ্র বন্দর দিয়ে করতে হবে, মুম্বাই দিয়ে অথবা কলকাতা দিয়ে। আমাদের এখানে অনেক শিল্প, আমি যেটি আগেই বললাম যে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে, প্রাণের প্লাস্টিক পণ্য, বেঙ্গল গ্রুপের প্লাস্টিক পণ্য এবং আরো বিভিন্ন কোম্পানির যে প্লাস্টিক পণ্যগুলো ভারতে যেতে পারবে না এখন। ফার্নিচার, আমাদের একটা বিশাল ফার্নিচার শিল্প গড়ে উঠেছে, এই ফার্নিচার শিল্পের একটা বড় বাজার হচ্ছে ভারত। এই যে বিভিন্ন ফার্নিচার কোম্পানি, আক্তার, এটা সেটা বিভিন্ন কিছু, নাদিয়া, হাতিল, এদের একটা বড় অংশ কিন্তু ভারতে রপ্তানি হয় এবং এই 7 রাজ্যে রপ্তানি হয়। সেগুলো এখন হবে না। কি ঘটবে বুঝতে একটু চেষ্টা করুন, তাহলেই বুঝতে পারবেন যে কি ঘটতে যাচ্ছে, ভারত বাংলাদেশের সাথে কি ঘটাতে যাচ্ছে। আপনারা সারাদিন বলেন যে ভারত যদি বাংলাদেশে পণ্য রপ্তানি না করে ভারত না খেয়ে মারা যাবে। ভারতের যদি বাংলাদেশের লোক না যায়, কলকাতা নিউ মার্কেট অন্ধ হয়ে যাবে। তারা আস্তে আস্তে সহনীয় হয়ে যাচ্ছে। তারা বাংলাদেশকে বাদ দিয়ে মাইনাস করে অনেক কিছু এতে মধ্যে কর্মসূচি নিয়েছে, তাদের কিছু হবে না। আমি বারবার বলেছি, এর আগে একাধিকবার বলেছি, ভারত যদি বাংলাদেশে 10 থেকে 12 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি না করে কিচ্ছু যায় আসবে না তাদের। তাদের মোট রপ্তানি, বৈদেশিক রপ্তানির ভলিউমটা যদি দেখেন, তাহলে আপনি যদি একটু বুঝমান মানুষ হন, আপনি যদি একটা শিশু হন, তিনিও বুঝবেন যে 800 বিলিয়ন ডলারের অধিক পণ্য রপ্তানি করে। 10-12 বিলিয়ন ডলার বাংলাদেশে রপ্তানি না করলে তাদের কিচ্ছু যায় আসবে না, আপনার যায় আসবে। আপনি 2 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি না করলে আপনার বিরাট ক্ষতি হবে। আপনি কয় বিলিয়ন ডলার পণ্য রপ্তানি করেন সারা বিশ্বে? 50 বিলিয়ন ডলার, 55 বিলিয়ন ডলার, 45 বিলিয়ন ডলার, 50-55 বিলিয়ন ডলারের বেশি নয়। সেখানে আপনার 2 বিলিয়ন ডলার একটা ভারত থেকে আসে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসে 8 বিলিয়ন ডলার, সেটাও বন্ধ হবার উপক্রম। যাবেন কোথায়? অর্থাৎ চারিদিকে আমরা একটা ভয়ানক সংকটের দিকে উপনীত হয়েছি। আল্লাহ পাক জানেন আমাদের কি হবে ভবিষ্যতে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।